নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন নিক আন্টোস্কার লেখা দ্য কোয়াইট বয়। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2019 সালের জানুয়ারি মাসে গোয়ের্নিকা নামক ম্যাগাজিনে। নিক আন্টোস্কা একজন ঔপন্যাসিক এবং স্ক্রিন রাইটার। তার লেখা আজকের গল্পটির উপর ভিত্তি করে 2021 সালে একটি সিনেমা বানানো হয়। সিনেমাটি আমার দেখা হয়নি, তবে গল্পটি পড়ে বেশ সুন্দর লেগেছে আমার, তাই আপনাদেরকেও শোনাবার ইচ্ছা হলো। গল্পটি আমি রেকর্ড করছি নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ আজ হলো 1 তারিখ। তবে গল্পটা চ্যানেলে আপলোড করব সম্ভবত জানুয়ারির মাঝামাঝি দিকে। তাই আশা করি সকলের নতুন বছর ভালো করেই কাটছে। যদি সেটা না হয় তাহলে বলবো চেষ্টা করুন ভালো থাকার, নিজেকে ভালো রাখার, প্রিয় মানুষগুলোকে সময় দিন, আর দৈনন্দিন ব্যস্ত জীবনে কাজের ফাঁকে আপনার যেটা ভালো লাগে সেটা অবশ্যই করুন। আসুন এবার নিয়ে চলি আপনাদের রেক্সফোর্ড নামক এক গ্রামে। সেখানে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। শুরু হচ্ছে মিস্ট্রি হাউসে আরও একটি বিশেষ নিবেদন, নিক আন্টোস্কার লেখা কাহিনী দ্য কোয়াইট বয়। ঘটনার সূত্রপাত শিক্ষক হবার পরের মাস থেকে। জ্যাকের বয়স 23 এবং সে খুবই হতাশ অনুভব করছিল। সে ভেবেছিল বড় শহরে শিক্ষকতার কাজ করবে, কিন্তু আমেরিকায় কাজ করতে এসে তাকে পাঠিয়ে দেওয়া হয় এই ছোট্ট একটা গ্রাম্য এলাকায়। জায়গাটা গড়ে উঠেছে অতি পুরনো পরিত্যক্ত একটা স্টেশনের কাছে। এখানে চারপাশ জুড়ে রয়েছে পাহাড় আর মদের দোকান। চলো এবার সবাই বসে পড়ো এবং যে যার গল্পগুলো লিখে ফেলো দেখি। জ্যাক তার 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল। সে জানে একদিক থেকে সে বেশ ভাগ্যবান। তার কণ্ঠ শিক্ষকদের মতো কঠিন অথচ দয়ালু। যখন সে কথা বলে বাচ্চারা তার কথা শোনে, আর যদি সেটা না হতো তাহলে এ কাজ সে করতে পারত না। তবে অবশ্যই শুধুমাত্র ভালো কণ্ঠ হলেই শিক্ষক হওয়া যায় না। তার জন্য দরকার ধৈর্য আর বাচ্চাদের অনুভূতিটা বোঝা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের পরোয়া করা। তাদের সমস্যাগুলো বুঝতে হবে এবং তাদের সাফল্যে খুশি হতে হবে। জ্যাক অবশ্যই পরোয়া করে, সে তার স্টুডেন্টদের ভালোবাসে, কিন্তু সে শিক্ষকতা করতে ভালোবাসে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়, বিশেষ করে রেক্সফোর্ড নামের এই গ্রামে। জ্যাকের বয়স যখন কম ছিল তখন ওর শিক্ষকরা ওকে বলতো ও খুবই বিশেষ একজন হয়ে উঠবে। এখন সে ঠিক সেই ধরনের শিক্ষক হতে চায়। সে চায় পরিবর্তন আনতে, কিন্তু রেক্সফোর্ডের বাচ্চাদের কেউই অন্য কিছুর স্বপ্ন দেখে না। তাদের অনেকেই ঠিক করে রেখেছে 16 বছরের পর তারা পড়াশোনা ছেড়ে দেবে। তোমাদের গল্পগুলো ছোট হতে পারে অথবা বড় গল্প কিংবা রূপকথার গল্প হতে পারে। জ্যাক তার ক্লাসের উদ্দেশ্যে বলল, তবে প্রতিটা গল্পে কি কি জিনিস থাকে বলতে পারবে? মিস্টার গ্রে, আমি জানি। ট্রেভিস হাত তুলে বলল, একটা শুরু থাকে, তারপর মাঝখান এবং তারপর থাকে একটা শেষ। ট্রেভিসের মধ্যে এক প্রকার দাঁতা দাঁতা ভাব রয়েছে। সে থাকে বেলার্ড ক্রিকে, জায়গাটা রেক্সফোর্ডের কাছাকাছি। জ্যাক সেখানে ওর এক ছাত্রকে বাড়ি ছাড়তে গিয়েছিল একবার। প্রতিটা বাড়ির সামনে রয়েছে সুন্দর করে বানানো বাগান। কোন বাচ্চাগুলো বেলার্ড ক্রিকের আর কোন বাচ্চাগুলো রেক্সফোর্ডের সেটা বোঝা খুবই সহজ। বেলার্ড ক্রিকের বাচ্চাদের পোশাক বেশ পরিচ্ছন্ন। তারা ঠিক বুদ্ধিমান নয়, তবে ওদের মা বাবা খেয়াল রাখে তাদের বাচ্চারা যেন ঠিকমতো হোমওয়ার্ক করে স্কুলে নিয়ে যায়। একেবারে ঠিক উত্তর। জ্যাক ট্রেভিসের উদ্দেশ্যে বলল, একটা শুরু, একটা মধ্যিখান আর একটা শেষ। মিস্টার গ্রে নামটা কেমন খাপ ছাড়া লাগে তার কাছে। রিসেস বেলটা বেজে উঠতে সকল বাচ্চারাই লাফিয়ে ওঠে যে যার সিট থেকে। সকলেই বাইরে যাওয়ার জন্য উৎসুক। সকলে, তবে লুকাস বাদে। সে নিজের ডেস্কে বসে আঁকিবুকি করে চলেছে। রেক্সফোর্ডের সকল বাচ্চারাই গরিব, তবে লুকাসকে দেখে একটু বেশি গরিব বলে মনে হয়। তার মাথার এলোমেলো চুল কালো রঙের এবং তার হাত দুটো নোংরা। প্রতিদিনের মতো সে আজও সেই তাপ্তি মারা জিন্সটা পরে এসেছে। সেলাইয়ের কাজটা এতটাই খারাপ ছিল যেন দেখে মনে হবে লুকাস নিজেই হয়তো সেই কাজটা করেছে। ব্যাস ব্যাস, অনেক চেঁচামেচি হয়েছে। চেঁচামেচি করা বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলল জ্যাক, আমি লাইন বানাতে বলেছি, মাছের বাজার বানাতে বলিনি। তার কথায় বাচ্চারা চুপ করে যায় এবং সে তাদের বাইরে যাবার অনুমতি দেয়। অন্যান্য টিচাররা মাঠে অপেক্ষা করছিল।
এখন ঘরে শুধু লুকাস আর সে একা। তার নিজের ডেস্কটাও কাগজপত্রে পরিপূর্ণ। সে চাইছিল ছেলেটাকে বাইরে যেতে বলে নিজের কাজে মন দেবে, কিন্তু পরিবর্তে সে তার কাছে গিয়ে বসে পড়ে। লুকাস, তুমি খেলাধুলা করতে চাও না? বলল সে। তার দিকে না তাকিয়ে লুকাস জবাব দেয়, আমি গল্প লিখছি। ঠিক আছে, বলল জ্যাক। দেখলো ছেলেটা শুধু লিখছে তাই নয়, তার সাথে কিছু অঙ্কনও করছে। তার আঁকাগুলো তাড়াতাড়ি হাতে করা, তবে ভালো করে বোঝা যাচ্ছে সে বেশ মন দিয়ে নিজের কাজ করছিল। তাই জ্যাক কিছু না বলে চুপচাপ দেখে চলল। লুকাস রোগা এবং ছোটখাটো, তার কাঁধের হাড় দুটো ভালো করে বোঝা যায়। জ্যাক ভাবে ছেলেটা বাড়িতে ঠিকঠাক খাওয়া দাওয়া করে তো, এমনকি আজ সকালেও সে কি কিছু খেয়ে এসেছে এখানে। সেই ব্যাপারে ও তাকে জিজ্ঞেস করেছিল। ছেলেটা তাকে মিউডারে, সে জায়গাটা রেল লাইন পেরিয়ে কিছুটা দূরে। সেটার এক্সপোর্টের সবচেয়ে গরিব এলাকা। 2 মাস যাবৎ এখানে শিক্ষকতায় লুকাসের সাথে কানেক্ট হওয়াটাই সবচেয়ে কঠিন লেগেছে জ্যাকের কাছে। ছেলেটার কোনো বন্ধু নেই, তার কাছে কেউ ঘেঁষলে সে সরে যায়, যেন সে ভয় পায় তার গা থেকে কোনো খারাপ গন্ধ তাদের নাকে আসতে পারে। আর সত্যি বলতে গেলে ওর গা থেকে হালকা দুর্গন্ধ বের হয় বটে, খুব খারাপ গন্ধ নয়, ভেজা পাতা বা পশুদের মতো একটা গন্ধ। তোমার বাড়িতে কুকুর বা বেড়াল আছে? শান্ত কণ্ঠে প্রশ্ন করে জ্যাক। লুকাস থমকে যায়, বিভ্রান্ত দেখায় তাকে। না, বলল সে। ও, তা ওদের একটাকে এনে দেওয়ার কথা তুমি তোমার বাবা মাকে কখনো বলেছো? আমি আমার বাবার সাথে থাকি। মুখ না তুলেই সে বলল, আর আমার একটা ছোট্ট ভাই আছে। তোমার একটা ভাই আছে? অবাক হয়ে বলল জ্যাক। তার নাম কি? টড। তার বয়স কত? সে কি স্কুলে পড়ে? সে বাড়িতে পড়াশোনা করে। ক্ষীণ কণ্ঠে বলল লুকাস। জ্যাক লুকাসের আঁকার দিকে নজর দেয়, দেখে ছেলেটা তার আঁকা শেষ করে ফেলেছে। সেটা ছিল একটা বিশাল আকার কালো রঙের জন্তু, বড় এবং শক্তিশালী। আচমকা ছেলেটা উঠে দাঁড়ায়, লজ্জিত দেখায় তাকে। জ্যাকের কিছু বলার আগে সে দ্রুত তার কাগজগুলো মুড়িয়ে দেয়। কি হলো, কি করছো? জিজ্ঞেস করে জ্যাক। সে ছুটে চলে যায় ডাস্টবিনের দিকে, কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয় সেখানে। তারপর সে জ্যাকের দিকে তাকায়, তার মুখে লজ্জার ছাপ। তারপর সে দৌড়ে চলে যায় দরজার দিকে। জানলা দিয়ে জ্যাক দেখতে পেল লুকাস মাঠের একধারে গিয়ে বসে পড়ল। হাঁটু মুড়ে বসে চুপচাপ বাকি বাচ্চাদের খেলা দেখতে শুরু করে। জ্যাক তখন টিচার লাউঞ্জে ছিল যখন ব্রেড গাউচার নামের এক শিক্ষক তার কাছে আসে। ওটা কি? জিজ্ঞেস করে সে। আমার এক ছাত্রের লেখা গল্প, জবাব দেয় জ্যাক। সে তখন লুকাসের কাগজটা টেপ দিয়ে জুড়ছে, ঠিক একটা পাজলের মতো। সে ভাবে ব্রেড হয়তো তাকে একা ছেড়ে দেবে, কিন্তু পরিবর্তে সে তার পাশে বসে পড়ে। কোন ছাত্র? লুকাস উইভার, বলল জ্যাক। ব্রেডের মুখে এক অবাক হওয়া হাসি ফুটে ওঠে। কেমন একটা ভবঘুরে টাইপের ছেলে, তাই না? আমার ক্লাসে তাকে কখনো দেখতে পাইনি। শুনেছি সে নাকি একটু অদ্ভুত। সে যথেষ্ট বুদ্ধিমান, বলে ওঠে জ্যাক। সেটা ওর বাবা জানেন কিনা কে জানে। ব্রেড চেয়ারে হেলে যায়। যেন ওকে আমি কয়েক মাস আগে লন্ড্রির দোকানে দেখেছিলাম। সে তার সাথে করে একগুচ্ছ কাপড় চোপড় নিয়ে এসেছিল। সব কাপড় মেশিনে ঢুকিয়ে একটা কয়েন পুরে দেয় মেশিনে। আর তারপর শোনো কি হলো। সে নিজের আন্ডার প্যান্টটা ছাড়া বাকি সবকিছু ঢোকায় মেশিনে, তারপর বসে পড়ে দেখতে থাকে ওয়াশিং মেশিনটাকে। ব্রেড আবার মুচকি হেসে ওঠে। সম্ভবত ওর কাছে আর কোনো জামা কাপড় নেই, তাই হালকাভাবে বলল জ্যাক। তার কথা যেন ব্রেডের কানেই যায়নি। তুমি কি জানো, তোমার বয়সে আমি আমেরিকায় শিক্ষকতা করতাম। তারা আমায় পাঠিয়ে দেয় বাল্টিমোরে। সেখানে ওরা ছেলেগুলোদের যা সব নাম দিত যে কি বলবো। আমার ক্লাসে এমন এক যমজ বাচ্চা ছিল। সরি, আমার একটু কাজ আছে। বাধা দিয়ে জ্যাক উঠে দাঁড়ায়। লুকাসের গল্পটা ভালো করে টেপ দিয়ে আটকানো হয়ে গেছে তার। সেদিন সন্ধেবেলা জ্যাক নিজের বাড়িতে বসে লুকাসের গল্পটা পড়ে। গ্রামের বাইরে একটা ছোট কটেজ ভাড়া করে সে থাকছে। এটা হলো রেক্সফোর্ডের সবচেয়ে সুন্দর বাড়িগুলোর একটা। সেখানে ওর ল্যান্ডলর্ড এডিসন পৌলও থাকেন। এডিসনের বয়স এখন 60-এর ঘরে এবং স্ত্রীর সাথে বহু বছর আগেই ডিভোর্স হয়ে গেছে তার। জ্যাকের কটেজটা বেশ শান্ত, আরামদায়ক এবং জ্যাকের থাকার পক্ষে একেবারে উপযুক্ত।
লুকাসের গল্পের নাম তিনটি নেকড়ের কাহিনী। মাঝে মাঝে বাচ্চারা যেসব গল্প আগে শুনেছে সেগুলোকেই লিখে দেয়, যেমন সুপারহিরো বা জলদস্যুদের কাহিনী। শুরুতে জ্যাক ভেবেছিল লুকাসের গল্পটা হয়তো গোল্ডিলক অ্যান্ড দ্য থ্রি বিয়ার গল্পকে ভিত্তি করে লেখা, যেখানে ভালুকের জায়গায় নেওয়া হয়েছে নেকড়েকে। কিন্তু সেখানে গোল্ডিলক্সের মতো কোনো চরিত্র ছিল না। গল্পটা শুধু নেকড়েদের নিয়েই লেখা। বড় নেকড়েটি হলো কঠোর এবং অভদ্র স্বভাবের, ছোট নেকড়েটি হলো লাজুক এবং ভীত স্বভাবের, আর মেজ নেকড়েটি তাদের মধ্যে শান্তি বজায় রাখতে ক্লান্ত হয়ে পড়েছে। প্রতিদিন মেজ নেকড়েটি বাকিদের জন্য মাছ ধরে নিয়ে আসে, তবে একদিন সে ফিরে এসে দেখে বড় নেকড়ে আর ছোট নেকড়ের রেভিস হয়েছে এবং তারা শুধু চাইছে সেখান থেকে বের হয়ে গ্রামে গিয়ে মানুষ খেতে। তাই মেজ নেকড়েটি তাদের গুহার মুখটা পাথর দিয়ে ঢেকে দেয়, যাতে বড় আর ছোট নেকড়ে ভিতরেই আটকা পড়ে থাকে। ভিতরে বন্ধ থাকা অবস্থায় তারা দিনরাত ঘুমাতো, মেজ নেকড়ে থাকতো বাইরে। প্রতিদিন সে মাছ ধরে এনে পাথরের ফাঁক দিয়ে সেটা ঢুকিয়ে দিত ভেতরে, আর প্রতি রাতে সে গুহার মুখেই ঘুমাতো, যাতে ওরা কেউ বেরোলে সে জানতে পারবে। লুকাস সেই নেকড়েদের কিছু ছবিও অঙ্কন করে রেখেছে। তার আঁকাগুলো দ্রুত হাতে করা বোঝাই যায়, তবে বেশ নিখুঁত। নেকড়েগুলোকে দেখে প্রায় বাস্তব মনে হয়। মেজ নেকড়েটির মুখটা অনেকটা মানুষের মতো দেখতে। বড় নেকড়ের চোখ দুটো অদ্ভুত এবং পাশবিক, আর ছোট নেকড়েকে দেখতে ভেজা বেড়ালের মতো লাগছে। একটা বাচ্চার পক্ষে এরকম গল্প লেখাটা ভারী অস্বাভাবিক। লুকাস বলেছিল সে তার বাবা এবং ছোট ভাই টডের সাথে থাকে। বড় নেকড়েটি বোধহয় ওর বাবাকে বর্ণনা করছে, ছোটটি ওর ভাইকে, আর মেজটি হলো সে নিজে। জ্যাক কল্পনা করে লুকাসের বাবার হয়তো মাতলামি করা বা তার থেকেও খারাপ কোনো অভ্যাস রয়েছে। লুকাসকেই হয়তো বাড়ির সব কাজ করতে হয়, তার ভাইয়ের খেয়াল হয়তো সেই রাখে। আর রেভিসের কথাটা সে লিখেছে তার কারণ ও ভয় পাচ্ছে যে ওর ভাইও হয়তো কোনোদিন ওর বাবার মতোই নেশাখোর হয়ে যাবে। হয়তো ও গল্পটাকে নিয়ে একটু বেশি চিন্তা করছে, তবে ঘুমোতে যাবার সময় ওর মাথাতে গল্পটাই ঘুরছিল শুধু। সেদিন রাতে ও নেকড়েকে নিয়ে স্বপ্ন দেখে। আসলে ঠিক স্বপ্ন নয়, সেটা ছিল দুঃস্বপ্ন। স্কুল যাবার পথে জ্যাক একটা দোকান থেকে কিছু জামা আর মোজা কিনে নেয়। ক্লাস শুরুর আগে সে অফিসে গিয়ে লুকাসের রেকর্ডটা চেক করে। ছেলেটার ঠিকানা দেওয়া আছে 18 পার্ল মোটর রোড। গার্ডিয়ানের স্থানে শুধু তার বাবার নামটাই দেওয়া আছে। জ্যাক কল্পনা করে ফ্র্যাঙ্ক নিশ্চয়ই খুবই কঠোর ধরনের দেখতে, এবং তার শরীর থেকে মদের গন্ধ আসে। তুমি লুকাসের ফাইলে কি দেখছো? স্কুল সেক্রেটারি ওকে জিজ্ঞেস করে। জ্যাক ফাইলটা বন্ধ করে বলে, হেডমাস্টার কি একটা আর্ট প্রোগ্রামের কথা বলছিলেন, যারা গিফটেড স্টুডেন্ট তাদের জন্যে। ও, তুমি জেফারসন কান্ট্রি আর্টের কথা বলছো? হ্যাঁ, তারা কিছু শিক্ষকদের হায়ার করেন বাচ্চাদের সেশন দেওয়ার জন্যে। জ্যাক ভাবে বিষয়টা লুকাসের জন্য বেশ ভালো হবে। লাঞ্চের সময় জ্যাক লুকাসকে জামা কাপড়গুলো দিয়ে বলে লাঞ্চের পরে একটু দাঁড়াতে। শুরুতে জামা কাপড়গুলো দেখে ছেলেটা অবিশ্বাসের চোখে শুধু তাকিয়ে থাকে, তারপর সে সেগুলোকে আঁকড়ে ধরে বুকের সাথে, যেন কোথাও পালিয়ে যাবে সেগুলো। আমার শরীরে এগুলো ফিট হয়ে যাবে, ধীর গলায় বলল সে। বেশ, হালকা হেসে বলল জ্যাক। তারপর বলল, তুমি আঁকতে পছন্দ করো তাই তো? আমি আঁকতে পছন্দ করি। তোমার মতো ছেলেদের জন্য আমি একটা প্রোগ্রামের কথা জানতে পেরেছি। তুমি চাইলে স্কুল শেষে একজন আর্ট টিচারের থেকে ড্রয়িং শিখতে পারো। তো বলো, করতে চাও তুমি? এক মুহূর্তের জন্য ছেলেটার চোখে কিছু একটা দেখতে পায় জ্যাক, সম্ভবত উত্তেজনা। হ্যাঁ, বলল সে। বেশ, দারুণ, বলল জ্যাক। এখন শুধু তোমার বাবার কাছ থেকে একটা সই দরকার, আর আমাকে ওনার সাথে একবার কথা বলতে হবে। তারপর কিন্তু হঠাৎ করেই লুকাসের মুখের ভাব পাল্টে যায়। ওর চোখের ঔজ্জ্বল্য অদৃশ্য হয়ে গেছে। আসলে আমার ঠিক ইচ্ছা নেই, সে দ্রুত জবাব দেয়, উঠে দাঁড়িয়ে চলতে শুরু করে। এক মিনিট দাঁড়াও, পিছন থেকে ডাক দেয় জ্যাক। লুকাস, শোনো, এর ফলে আমি তুমি মন পাল্টে নিয়েছি, বলল সে। তারপর দৌড়ে বেরিয়ে যায়। নিজের কটেজে সেই রাতে ডিনার বানানোর সময় জ্যাক লুকাসকে নিয়েই চিন্তা করছিল। তার কানে আসছিল এডিসনের কুকুরটা চেঁচামেচি করছে। সম্ভবত বাইরে কোনো খরগোশ দেখতে পেয়েছে সে। জ্যাক ভাবে যখন সে লুকাসের সামনে তার বাবার প্রসঙ্গ তুলে আনে,
তখন ছেলেটা কেমন প্রতিক্রিয়া দিয়েছিল? সে কি তার বাবার সাথে কারো পরিচয় করাতে লজ্জা পাচ্ছে? না, সেটা লজ্জা নয়, সেটা ছিল ভয়। লুকাস নিশ্চয়ই ভয় পাচ্ছে তার বাবা এসব জানতে পারলে তাকে মারধর করবে। পরের দিন লাঞ্চে জ্যাক লুকাসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ছেলেটা শুধু বলল, আমার আর ইচ্ছা নেই, ওসব আমি করতে চাই না। পরে জ্যাক ফাইলে লেখা ফোন নাম্বারে ফোন লাগায়, কিন্তু শুনতে পায় নাম্বারটা উপলব্ধ নয়। ব্যাপারটা বিরক্ত করে তাকে। তাই সে মিসেস সিমন্সকে জিজ্ঞেস করে যে উনি লুকাসের বাবার সাথে দেখা করেছেন কিনা। মিসেস সিমন্স বললেন যে না, এবং উনি অবাক হন এই ভেবে যে জ্যাকের মধ্যে লুকাস ছেলেটা খুবই প্রতিভাশালী, কারণ মিসেস সিমন্স মনে করেন ছেলেটা খানিক অদ্ভুত। স্কুলের কোনো টিচাররাই লুকাসের বাবার সাথে দেখা করেননি। জ্যাক ভাবে, ওয়েল, এটাই করার জন্য তো আমি এখানে এসেছি, তাই না? যদি স্কুলের কেউ লুকাসকে সাহায্য করতে না চায় অথবা তার বাবার সাথে কথা না বলে, তাহলে সেটা আমি করব। জ্যাক লুকাসকে নিজের পরিকল্পনার বিষয়ে কিছু বলে না। ছেলেটার বাড়িটা বাস রুটের শেষ স্টপে, তাকে সেখানে 4টের সময় নামিয়ে দেওয়া হয়। এখন যদি জ্যাক স্কুল বাসটা ছাড়ার সাথে সাথে বেরিয়ে পড়ে, তাহলে 3:40-এর মধ্যে লুকাসদের বাড়ি সে পৌঁছে যাবে। অর্থাৎ লুকাসের বাবার সাথে কথা বলার জন্যে 20 মিনিট সময় পাবে সে। দিনটা ছিল শুক্রবার। স্কুল ছুটির ঘন্টা পড়ার সাথে সাথে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রেল লাইন পেরিয়ে সে ঢুকে পড়ে একটা সরু রাস্তায়, যার দুধারে জঙ্গল অবস্থান করছে। অবশেষে সে এসে পৌঁছায় পার্ল মোটর রোডে। লুকাসের বাড়িটা ছিল ধূসর রঙের দোতলা বাড়ি। বাড়ির বারান্দাটা নোংরা হয়ে রয়েছে। বাড়ির বাগানের আগাছাগুলো এতটাই বড় হয়ে গিয়েছে যে ড্রাইভওয়েটাকেও দেখা যাচ্ছে না। রাস্তার ধারে গাড়িটা পার করে জ্যাক। কাছ থেকে বাড়িটাকে দেখতে আরো বিধ্বস্ত লাগছে। অন্যান্য বাড়ির জানলায় অন্তত পর্দা লাগানো রয়েছে, কিন্তু লুকাসের বাড়ির বাগান আগাছায় ভর্তি এবং বাড়ির জানলাগুলো পেরেক মেরে বন্ধ করা। ওর কি বাড়ি চিনতে ভুল হয়েছে? ও এদিক ওদিক তাকায়। জায়গাটা নিস্তব্ধ। ওর ভালো মতো কানে আসছিল পোকামাকড়, পাখি এবং কুকুরের ডাক। ওর মনে পড়ে যায় লুকাসের শরীর থেকে পশুদের গন্ধ আসে, কিন্তু লুকাস জানিয়েছে তাদের কোনো পোষা কুকুর বা বিড়াল নেই। কেউ একজন দেখছে ওকে। ফিরে তাকাতে ওর চোখে পড়ে একটা ছেলেকে, একটা কম বয়সী ছেলে। তার চোখ দেখে মনে হয় সে যেন নেশা করেছে। ওখানে কি করছেন আপনি? জিজ্ঞেস করে ছেলেটা। আমি মিস্টার উইভারের সাথে কথা বলতে এসেছি, জ্যাক বলল। ফ্র্যাঙ্ক উইভার? তুমি বলতে পারবে উনি বাড়ি আছেন কি না? ছেলেটা শুধু ওর দিকে তাকিয়ে থাকে। হয়তো সে ঠিক বাচ্চা নয়, বোধহয় ওর বয়স আছে। আপনার ওখান থেকে সরে যাওয়া উচিত। আমি লুকাসের স্কুল থেকে এসেছি, আমি ওর টিচার। ছেলেটা কোনো জবাব না দিয়ে নিজের বাড়ি ঢুকে যায়। জ্যাকের কেমন আজব লাগে ছেলেটাকে। হয়তো সেটা ভয়। ফ্র্যাঙ্ক উইভারের মুখ কল্পনা করতে গিয়েও ওর ভয় লাগছে বটে। জ্যাক বারান্দায় দাঁড়িয়ে বাড়ির বেলটা বাজায়। ভেতর থেকে কোনো শব্দ আসে না। এবারও হাত দিয়ে দরজায় মৃদু বাড়ি মারে, তারপর একটু জোর দিয়ে। হ্যালো মিস্টার উইভার, ডাক দেয় সে। তাও কোনো জবাব আসে না। কিন্তু জ্যাকের কেন জানি মনে হলো কেউ একজন দরজার উপাশে দাঁড়িয়ে রয়েছে। সে আবার দরজায় ধাক্কা দেয়, এবার আরো জোর দিয়ে। কেউ আছেন? হ্যালো? তাও কোনো জবাব নেই। ও পিছিয়ে আসতে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করে। জানলাগুলো বাইরে থেকে বোর্ড লাগিয়ে বন্ধ করা। সেই বোর্ডগুলো ঠিকমতো লাগানো নেই এবং সেই সাথে পেরেকগুলো ব্যাকাতেরাভাবে আটকানো। দেখে মনে হবে কোনো বাচ্চা সেগুলো করেছে। ও কাছাকাছি একটা জানলার দিকে এগিয়ে যায়। দেখে বোর্ডের মাঝে খানিক ফাঁক রয়েছে। জ্যাক সেই ফাঁকের মধ্যে চোখ রাখে, অপেক্ষা করে অন্ধকারে চোখ সয়ে আসার জন্যে। তারপর ওর চোখে আসে কিছু, একটা ছায়ার মতো আকৃতি, অনেকটা মানুষের মতো। বুকের ধুকপুকানি যেন থমকে যায় জ্যাকের। আকৃতিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঠিক 15 গজ দূরে, আর সেটা সরাসরি ওর দৃষ্টির দিকেই তাকিয়ে। জ্যাক ভাবে বোধহয় সেখানে কোনো কোট ঝোলানো, আর সেটাকেই ও দেখতে পাচ্ছে। কিন্তু না, আকৃতিটা এবার নড়ে ওঠে। সেটা হালকা সরায় নিজেকে।
তারপর আবার দাঁড়িয়ে পড়ে স্থির হয়ে তাকিয়ে থাকে আগের মতো। অজানা কারণে জ্যাকের শরীর ঠান্ডা হয়ে আসছিল, নড়তে পারছিল না। তারপর আচমকা ঝটকা মেরে নিজেকে সরিয়ে আনে সেখান থেকে। ওর সারা শরীর কাঁপছে, নিজেকে অত্যন্ত ভীত মনে হচ্ছিল ওর। না না, তুমি ভয় পেয়েছো, তুমি কিছুই দেখোনি, নিজেকে বোঝায় সে। এলাকাটা এখনো ফাঁকা এবং নিঝুম। জ্যাক আবার সেই ফাঁকে চোখ রেখে ভিতরে তাকায়। সেখানে কোনো আকৃতি দাঁড়িয়ে নেই এখন। সেখানে ছায়া আছে, তবে সেগুলো অস্বাভাবিক কিছু নয়। জ্যাক নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। সে এখানে একটা বাচ্চার সাহায্য করতে এসেছে, ছায়া দেখে ভয় পেলে চলবে না। কিন্তু তারপরেও কিছু একটা উদ্ভট রয়েছে এখানে। লিভিং রুমটা দেখে মনে হয় না সেখানে কেউ থাকে বলে। সে আবার বাড়িটার দিকে তাকায়। এবার সে লক্ষ্য করে বাড়ির উপরতলার জানলাগুলো বোর্ড দিয়ে ঢাকা নেই, সেখানে কালো রঙের কাঁচ লাগানো। অনিশ্চিতভাবে ও ঘুরে দেখতে শুরু করে বাড়ির আশপাশটা। আশপাশে ঘাসগুলো অনেক বড় হয়ে উঠেছে। বাড়ির পিছন দিকে নীল রঙের কিছু একটা দেখতে পায় সে। ওটা একটা তাঁবু ছিল, ক্যাম্পিংয়ের তাঁবু। তাঁবুর মুখটা খোলা ছিল। জ্যাক ঝুঁকে পড়ে ভিতরে নজর দেয়। সেখানে ওর চোখে পড়ে খাবারের খালি প্যাকেট, মিষ্টির কৌটো এবং কিছু বিছানার চাদর। এছাড়াও সেখানে পড়ে রয়েছে পেন, পেন্সিল আর কিছু বইপত্র। আর কোণের দিকে একজোড়া মোজা, যেটা সে লুকাসের জন্য এনে দিয়েছিল। তাহলে লুকাস থাকে এই তাঁবুতে? মনটা খারাপ হয়ে যায় ওর। ছেলেটার বাবা কোথায়? সে কি তার ছেলেকে তাড়িয়ে দিয়েছে? সে কি এক রাতে মদ খেতে গিয়ে আর ফিরে আসেনি? জ্যাক বেরোতে যাচ্ছিল, কিন্তু এই সময় ওর কানে আসে স্কুল বাসের শব্দ। তৎক্ষণাৎ লুকিয়ে যায় ও। দেখে লুকাস আর দুটো ছেলে বাস থেকে নামলো। অন্য দুটো ছেলে খেলা করতে করতে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। জ্যাক দেখে লুকাস একা নিজের বাড়ির দিকে চলেছে। সে বাড়ির পিছন দিকে গিয়ে তাঁবুতে ঢুকে যায়। একটু বাদে সে আবার বেরিয়ে আসে, হাতে ধরা সেই চাদরটা। সেটা সে বাড়ির সামনে দিয়ে নিয়ে গিয়ে চলতে শুরু করে রাস্তা ধরে লন্ড্রির দোকানের দিকে চলতে থাকে। তাহলে সে নিজের কাজ এখন নিজেই করে। জ্যাক জানে এখন তাকে চাইল্ড সার্ভিসের সাথে কথা বলতেই হবে। নিজের গাড়ির দিকে যাওয়ার সময় কেমন এক শীতল অনুভূতি ছুঁয়ে যায় জ্যাকের ঘাড়ের উপর দিয়ে, যেন কেউ পাখির পালক খসেছে সেখানে। ঝট করে ঘাড় ঘুরিয়ে ও ফিরে যায় বাড়িটার দিকে। সেটা এখনো খালি মনে হচ্ছে। তারপর দোতলার জানলা থেকে কিছু একটা সরে গেল। জ্যাক জানলায় একটা ছোট মানুষের আকৃতি দেখেছে, অনেকটা বাচ্চার মতো কাউকে, লুকাসের থেকে ছোট, হয়তো 5 বছর বয়স হবে। সে নিজের আঙুল চুষছিল। তারপর মূর্তিটা উধাও হয়ে যায়। ওটা তাহলে টড, লুকাসের ভাই। জ্যাক দৌড়ে যায় বারান্দার দিকে এবং দ্রুত হাতে বেল বাজায়, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব আসে না। কিন্তু ও জানে ছেলেটা ভিতরে আছে। এবার গায়ের জোরে ধাক্কা মারতে থাকে ও, কিন্তু তারপরেও কোনো উত্তর নেই। জানলার ফাঁক দিয়ে আবার ভিতরে যায় জ্যাক, কিন্তু শুধু অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তারপর আচমকা ছোট কিছু দ্রুত হেঁটে সরে যায় ওর চোখের সামনে থেকে। টড, হাঁক দেয় জ্যাক। আমি লুকাসের টিচার, আমাকে ভিতরে আসতে দাও। কোনো উত্তর নেই। সে এবার সামনের দরজাটা চেষ্টা করে, কিন্তু সেটাও বন্ধ। টড, আমি তোমার সাথে কথা বলতে চাই। তারপর ভিতর থেকে একটা সূক্ষ্ম স্বর কানে আসেও। সেটা অনেকটা বিড়ালের ডাকের মতো ছিল, কিন্তু দ্রুত জোরালো হয়ে পাল্টে যায় কোনো শিশুর কান্নায়। আমাকে ভিতরে ঢুকতেই হবে। জ্যাক ভাবে তাকে কিছু একটাবার করতে হবে। তারপর সে সরিয়ে দিয়ে বাড়ি দিতে শুরু করে দরজার উপর। কান্নার শব্দটা বাড়ির গভীর থেকে আসছে মনে হচ্ছে, হয়তো বেসমেন্ট থেকে। মরিয়া হয়ে জ্যাক লাথি মারে দরজায়। খুব খারাপ কিছু ঘটছে এই বাড়ির ভিতর। তার মন বলছে তাকে কিছু একটা করতেই হবে। আমি আসছি বলে আবার লাথি মারেও, কিন্তু তাও কিছু হলো না। এই সময় ওর চোখে পড়ে ঘাসের উপর একটা ধাতু জাতীয় জিনিস পড়ে। সেটা হাতে তুলে দরজার ফাঁকে ঢুকিয়ে টান মারে জ্যাক। একটা কড়কড় শব্দ করে দরজাটা অবশেষে খুলে যায়। দরজা খোলার সাথে সাথে কান্নার শব্দটাও থেমে যায়। জ্যাক ধীর পায়ে অন্ধকার বাড়িটার ভিতর প্রবেশ করে। হৃৎপিণ্ডটা বুকের উপর যেন বাড়ি মারছে।
ভয় আর আবেশপূর্ণ অনুভূতির ফলে মাথাটা ঝিমঝিম করছে ওর। ও নিশ্চিত একটু আগে ও একটা বাচ্চার কান্নার স্বর শুনতে পেয়েছে এবং সেই সাথে কারো ছায়াও দেখেছে। ফলে সে জানে ভিতরে কেউ না কেউ আছেই। কিন্তু এখন আবার সবকিছু শান্ত হয়ে গেল। তবে কি ও এত কিছু কল্পনা করছিল? না, সে নিশ্চিত কান্নার শব্দটা সে শুনেছে। সে একটা বাচ্চার ছায়াকৃতি শরীর দেখেছে জানলায়। নিশ্চিতভাবে বাড়ির মধ্যে কেউ রয়েছে। তবে এই নিস্তব্ধতা ভারী হয়ে উঠেছে ঘরটায়। কি এমন হয়েছে এখানে? জ্যাক আরো খানিকটা ভেতরে ঢোকে। ঘরের বাতাস ভারী এবং অপ্রীতিকর, যেন বাড়িতে কিছু পচে গিয়েছে। নিজের জামার কলারটা নাকের কাছে টেনে চাপা দেয় জ্যাক। টড, হালকা করে ডাক দেয় সে। ভারী বাতাসে সেই কণ্ঠ যেন মিলিয়ে যায়। ও এখন ছোট এবং সরু হলওয়েটায় দাঁড়িয়ে আছে। ওর বাঁদিকে রান্নাঘর, যেখানে পুরনো নোংরা বাসনকুসন পড়ে। তার ডান দিকে রয়েছে লিভিং রুম। এই ঘরেই সেই ছায়া মূর্তিটাকে দেখেছিল সে। জ্যাক এগিয়ে যায় লিভিং রুমের দিকে। কার্পেটের রং ফ্যাকাশে খয়েরি বর্ণ ধারণ করেছে। ঘরের কোণে কিছু মদের বোতল রাখা। ইঁদুরের মলমূত্র পড়ে আছে সেই সাথে। দেওয়ালে হলদেটে রঙের একটা ক্যালেন্ডার ঝুলছে। কফি টেবিলের উপর রয়েছে এক বাটি ছত্রাক, যেখানে একসময় হয়তো স্যুপ রাখা ছিল। বাটির পাশে 3টে মাটির তৈরি মূর্তি রাখা, সম্ভবত ছাগলের মূর্তি। টড, আবার ডাক দেয় জ্যাক। এবারও কোনো উত্তর নেই। টেবিলের উপর অদ্ভুত কিছু চোখে পড়ল ওর। সেখানে কালো রঙের একটা চিহ্ন অঙ্কিত রয়েছে। 5 মাথা তারা, যাদের প্রতিটা মাথায় চোখ আঁকা। চোখগুলো ছাগলের চোখের মতোই লাগছে। ওর মন চাপা আতঙ্কে ভরে উঠছিল। ওর বিশ্বাস খুবই খারাপ কিছু ঘটেছে। হয়তো ওর এখানে আসাটা উচিতই ছিল না। এখানে আসাটা আমার উচিত হয়নি, সে ভাবে। এই সময় আবার ওর মনে হয় কেউ একজন ওর খুব কাছাকাছি রয়েছে। এমন এক উপস্থিতি যেটা ওর কল্পনা একেবারেই নয়। এর আগে যেমন অশুভ অনুভূতিটা হয়েছিল ঠিক তেমন। সেটা ওখানেই রয়েছে, ঠিক ওর পিছনে দাঁড়িয়ে। দ্রুত নিজের মাথা ঘোরায় জ্যাক, কিন্তু না, সেখানে কেউ ছিল না। ওর মনে হলো এক্ষুনি এখান থেকে ওকে বেরিয়ে যেতে হবে। কিন্তু বাড়ির পিছন দিকটায় আরো একটা অন্ধকারাচ্ছন্ন ঘর রয়েছে, যেদিকে বাচ্চাটার মূর্তিটা দৌড়ে গিয়েছিল। জ্যাক মনে জোর এনে সেদিকে এগিয়ে যায়। সেটা ছিল ডাইনিং রুম, কিন্তু সেখানটা এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। ও ঘরটার কাছে গিয়ে উকি দেয়। ওই তো, মেঝেতে 2টো দেহ পড়ে রয়েছে। একটা পুরুষ মানুষ আর অন্যটা বাচ্চা ছেলের। তাদের শরীর দুটো শুকিয়ে গিয়েছে। মমের মতো দেখতে লাগছে তাদের, যেন তারা বহু সময় যাবৎ মৃত। তাদের মুখগুলো অদ্ভুত রকমের বেঁকে গিয়েছে। আচমকা পিছনে কারো উপস্থিতির অনুভূতিটা আরো তীব্র হয়ে ওঠে, যেন ওর ঠিক ঘাড়ের কাছেই কেউ দাঁড়িয়ে তাকে আঘাত করার জন্য তৈরি। আর ঠিক তখন ওর কানে আসে ফিস ফিস স্বরে কেউ বলল, প্রচন্ড আতঙ্কের ফলে জ্যাক লাফিয়ে ওঠে এবং ছুট লাগায় দরজার দিকে। বাইরে বেরিয়ে সে সাহায্যের জন্য লোক ডাকার চেষ্টা করতে গিয়ে দেখে ফোনে সিগন্যাল নেই। ভয়ের মুহূর্তে ওর মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, এই বাড়িটার ফলেই এটা হচ্ছে। এই বাড়িটা ওর ফোনের সিগন্যাল আটকে দিচ্ছে কোনোভাবে। যতক্ষণে ওর ফোনের সিগন্যাল আসে ততক্ষণ শুধু দৌড়ে যায় জ্যাক। শেরিফটির নাম ছিল ড্রিউ ইস্টার। তাকে দেখতে রোগা পাতলা, খানিক ভাবুক স্বভাবের, বয়স 40-এর ঘরে। আপনি এখানেই থাকুন। আরো কিছু পুলিশের গাড়ি আসার সাথে ইস্টার্ন বললেন জ্যাককে, দেখে মনে হচ্ছে রেক্সফোর্ডের সমস্ত পুলিশ বাহিনী এখানে চলে এসেছে। আমরা ভিতরে গিয়ে দেখছি কি ব্যাপার। জ্যাক পুলিশ গাড়িগুলোর কাছেই রইল। নিজেকে অবশ লাগছে তার। সেই ফিসফিসের শব্দটা এখনো কানে বাজছেও। শেরিফের সাথে আরো কিছু পুলিশ প্রবেশ করলো বাড়িতে। তারপর একজন ডেপুটি দৌড়ে বেরিয়ে আসে বাইরে। তার মুখ ফ্যাকাশে, তাকে নার্ভাস লাগছে। শেরিফ যখন বেরিয়ে এলেন তখন তার মুখে আর হাসি ছিল না। তাকে আরো বয়স্ক মনে হচ্ছিল। আপনি যেমনটা বলেছিলেন, বললেন তিনি জ্যাককে, 2টো দেহ স্টেট ল্যাবের থেকে নিশ্চয়তা আসা অবধি যদিও আমাদের অপেক্ষা করতে হবে, তবে আমার বিশ্বাস ওটা ফ্র্যাঙ্ক উইভার আর তার ছেলে টড।
জ্যাককে বিভ্রান্ত দেখায়। লুকাস তাহলে কাউকে কিছু বলেনি কেন? শেরিফ দীর্ঘশ্বাস ছাড়ে। হয়তো ভয় পাচ্ছিল, এসব জানলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। উনি তাকালেন আশেপাশের যেসব লোকেরা এসে জড়ো হয়েছে তাদের দিকে। আমি কেনিকে লন্ড্রির দোকানে পাঠাচ্ছি, সে ছেলেটাকে নিয়ে আসবে। ঠিক আছে, বলল জ্যাক। তাকে নিয়ে আসা অবধি আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, অসুবিধা নেই। ওরা কিভাবে মারা গিয়েছে বলে মনে হয় আপনার? শেরিফ আবার দীর্ঘশ্বাস ছাড়েন। আমি বলবো ফ্র্যাঙ্ক তার ছেলেকে খুন করেছিল, সম্ভবত ইঁদুরের বিষ খাইয়ে। ওই ঘরে আমরা সেটা খুঁজে পেয়েছি, আর তারপর সে নিজেকে মেরে ফেলে। তারপর কি হয়েছে সেটা আমি জানি না। ঘরগুলো দেখে বোঝা যায় সেখানে বহু সময় যাবৎ কেউ ঢোকেনি। কিন্তু আমি যে কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম, আর সেই সাথে একজনকে ঘোরাঘুরি করতেও দেখেছিলাম ওখানে, জ্যাকের সেই পুরনো অনুভূতিটার কথা মনে পড়ে যায়। ওসব ওর কল্পনা ছিল না, সে সত্যি কিছু একটা দেখেছে। শেরিফ ওর দিকে অদ্ভুত চোখে তাকায়। ওই বাড়িতে আর কেউ নেই, আমরা সব জায়গা খুঁজে দেখেছি। শুধু যেটা বাকি আছে তা হলো বেসমেন্টটা। না কেন? অস্থিরভাবে জানতে চায় জ্যাক। সেটা বন্ধ করা, দরজাটাও ভারী। আমরা সেটা চাবি খুঁজেছিলাম, যদি সেটা না পাওয়া যায় তাহলে তালা খোলার লোক ডাকবো আমরা। সেখানে কেউ কি থাকতে পারে? যদি কেউ থাকে তাহলে বলতেই হবে। সে খুব নিঃশব্দভাবে রয়েছে। শেরিফ নিজের মাথা নাড়ে। জ্যাক বোঝে তাকে বিরক্ত লাগছে। কি ব্যাপার? প্রশ্ন করেও। আমি প্রায় 25 বছর যাবৎ পুলিশের কাজ করছি, বললেন শেরিফ। জীবনে অনেক কিছুই দেখেছি, কিন্তু ওখানে কিছু একটা ঠিক নেই। জ্যাক মাথা ঝাঁকায়। সেও জানে উনি কি বোঝাতে চেয়েছেন। শেরিফ জোর করে আবার ঢুকে পড়লেন বাড়িটায়। শীঘ্রই করোনারের ভ্যান এসে পৌঁছায়। দুজন সাদা পোশাক পরা লোক দেহগুলো ব্যাগে পুরে গাড়িতে ওঠাতে শুরু করে। ওরা যখন দেহগুলো গাড়িতে ওঠাচ্ছিল তখন জ্যাকের কানে আসে পিছনে হালকা পায়ের শব্দ। দ্রুত পিছনে তাকাতে বুকটা ধুক করে ওঠেও। সেটা ছিল লুকাস। সে জঙ্গল পেরিয়ে এখন রাস্তায় এসে উঠেছে। হয়তো শর্টকাটে এখানে এসেছে সে, তাই পুলিশের নজরে পড়েনি। তার হাতে ধরা রয়েছে চাদরটা। দেহগুলো নিয়ে যাওয়া দেখতে পেয়ে তার মুখে ফুটে উঠেছে আতঙ্ক। ওরা কি করছে? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে সে। আমরা তোমার বাবা আর ভাইকে খুঁজে পেয়েছি, নম্র কণ্ঠে বলল জ্যাক। আমরা জানি তুমি এতদিন একা একা থাকছিলে। চিন্তা নেই লুকাস, সব ঠিক হয়ে যাবে। আমরা তোমার ওরা জন্য। কি করছে? আবার বলে সে, যেন কিছুই বুঝতে পারছে না। লুকাস, তুমি এইভাবে একা একা কতদিন থাকছিলে ওখানে? কি হয়েছিল সেটা তুমি বলতে পারবে আমায়? ছেলেটা যেন ওর কথা শুনতেই পায়নি। কয়েক পা এগিয়ে যায় সে। দেহগুলো যে ওরা ভ্যানে তুলছে সেটা যেন বিশ্বাস হচ্ছে না তার। ওরা ওদের বের করে এনেছে, ওরা ওদের নিয়ে যাচ্ছে, বলল সে। লুকাস, ছেলেটার সামনে এসে দাঁড়ায় জ্যাক। ওরা তোমাকে নিয়ে যাবে না, কেউ একজন ওরা তোমায় এটা করতে পারে না, বলে ওঠে লুকাস। ওর মুখটা দেখে কষ্ট হয় জ্যাকের। লুকাসকে বিভ্রান্ত দেখাচ্ছে, যেন সব আশা হারিয়ে ফেলেছে সে। কোনো বাচ্চার এই রকম অনুভূতির মধ্যে দিয়ে যাওয়া উচিত নয়। জ্যাক নিজের একটা হাত ওর কাঁধে রাখে, ওর চোখের দিকে তাকিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। আমি জানি এটা কঠিন তোমার পক্ষে, কতটা কঠিন সেটা হয়তো আমি কল্পনাও করতে পারবো না, কিন্তু আমি আছি তোমার সাথে, কথা দিলাম। লুকাস, আমার কথা বুঝতে পারছো তো? ধাক্কার অনুভূতিটা যেন অদৃশ্য হয়ে যায় তার মধ্যে থেকে, এবং সে আলতো করে মাথা নাড়ে। চিন্তা করো না। আবার ওকে ভরসা দেয় জ্যাক। খুব নিচু কণ্ঠে লুকাস বলে, আমার ভয় করছে। কিছু না ভেবেই ছেলেটাকে জড়িয়ে ধরে জ্যাক। এছাড়া আর কিছুই মাথায় আসে না ওর। পরে জ্যাক খুব নিচু কণ্ঠে শেরিফের সাথে কথা বলে, এমনভাবে যাতে লুকাসের কানে কথাগুলো না যায়। শেরিফ লুকাসকে হালকা ফুলকা কিছু প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বলে না। ওর সাথে এবার কি করা হবে? প্রশ্ন করে জ্যাক। প্রথমে আমাদের জানতে হবে ছেলেটার পরিবারে আর কেউ আছে নাকি, বললেন শেরিফ। হয়তো সে তার কাকিমা বা ঠাকুমার সাথে গিয়ে থাকতে পারে। আর যদি ওর কোনো পরিবার নাই থাকে? শেরিফকে অস্থির দেখায়। তাহলে অন্য অপশন দেখতে হবে আমাদের। কিছু ফস্টার ফ্যামিলি রয়েছে। এই সপ্তাহে তাহলে কি হবে? ও ঘুমাবে কোথায়? এই প্রশ্নে শেরিফ অবাক হন। ওয়েল, আমি জানি না আজ রাতে কোথাও কোনো ব্যবস্থা করতে পারবো কি না।
তবে আমি দেখছি যদি কাউকে খুঁজে পাওয়া যায়। আমি পারবো। বাধা দেয় জ্যাক। ও আমার সাথে থাকতে পারে। আমি এখানে একটা কটেজ ভাড়া করে আছি, সেখানে এক্সট্রা ঘরও আছে। তাহলে তো ভালোই হলো। মানে আপনি তো ওর টিচার, তাই না? জ্যাক লুকাসকে নিয়ে চলে আসে নিজের কটেজে। এই পুরোটা সময় ছেলেটা শুধু জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন সে বাইরে গাছের আড়ালে কাউকে খুঁজছে। বহু দূর থেকে ভেসে আসছিল সাইরেনের সুর। তুমি কি রেডিও শুনতে চাও? জ্যাক প্রশ্ন করে। কি বলবে সেই বিষয়ে অনিশ্চিত। যে ছেলেটার উপর দিয়ে এমন ঝড় বয়ে গেল তাকে কী বা বলা যায়। সে শুধু তাকে সুরক্ষিত অনুভব করাতে চায়। এখন আমি যাই করি না কেন, ওর যে ভালো রকমের সাহায্যের প্রয়োজন তাতে কোনো সন্দেহ নেই, ভাবে জ্যাক। ওর কথা লুকাসের কানে যাচ্ছিল না। সে তখনও তাকিয়েছিল বাইরে। ক্ষণে ক্ষণে সে এদিক সেদিক করছিল, শুধু যেন কেউ বা কিছু তাদের পিছু নিচ্ছে। জ্যাকের ল্যান্ডলর্ড এডিসন ময়লা ফেলতে বাইরে এসেছিল যখন জ্যাকের গাড়িটা এসে পৌঁছায় সেখানে। এডিসন বেশ লম্বা, চুল ধূসর বর্ণের, হাসি খুশি মুখ এবং খামখেয়ালি স্বভাবের। সে এখনও হাসছে। এডিসন সম্ভবত প্রচুর গাঁজা খায়। ওদের গাড়িটা সেখানে পৌঁছাতে এডিসন জানলা দিয়ে মুখ বাড়ায় হাই বলার জন্যে। আরে ইনি কে? বলল সে। তোমার বন্ধু বুঝি? এ হলো লুকাস, জবাব দেয় জ্যাক। এই সপ্তাহেও আমার সাথেই থাকবে, তাই তো লুকাস? লুকাস এডিসনের দিকে চায়। হ্যাঁ, বলল সে। লুকাস, এডিসন পাশের বাড়িতে থাকে, ওই জয়টা। আঙুল দিয়ে ইঙ্গিত করে জ্যাক। এডিসনকে খানিক বিভ্রান্ত দেখায়, তবে সে বলল, বেশ ঠিক আছে লুকাস, আমার জন্য একটা কাজ করলেই চলবে। কি কাজ? কোনো দুষ্টমি নয়, ঠিক আছে? ঠিক আছে। বেশ, তাহলে চিন্তার কিছুই নেই। জ্যাক তাকে পেরিয়ে গাড়িটা নিয়ে আসে কটেজের সামনে। তখন অন্ধকার হতে শুরু করেছে। ভেতরে প্রবেশ করতে লুকাস বাড়ির দরজা ভেজিয়ে সেটা লক করে দেয়। তারপর সে ঘুরে ঘুরে বাড়ির সমস্ত জানলাগুলো বন্ধ করে দেয়। ডিনারে পিৎজা খাবে? জানতে চায় জ্যাক। সে চায় লুকাসকে কোনোভাবে ব্যস্ত রাখতে। নিজের ল্যাপটপে তখন সে একটা অ্যানিমেটেড মুভি চালিয়েছে, ওর কাছে টিভি নেই। দুজনে কাউচে বসে সেটা দেখছিল। লুকাস নিজের হাঁটু দুটো হাতের সাথে জড়িয়ে বসে আছে। আমি বাইরে যেতে চাই না, বলল সে। আপনার কাছে খাবার মতো অন্য কিছু নেই? বাইরে যাবার প্রয়োজন নেই, আমরা অর্ডার করতে পারি। ফোনের দিকে তাকিয়ে বলল জ্যাক। তোমার কি পছন্দ? ফোন করে জ্যাক দুটো লার্জ পিৎজা অর্ডার করে দেয়। ভাবে যদি কিছু বেঁচে যায় তাহলে পরের দিন খেয়ে নেওয়া যাবে। ছেলেটার পাশে এসে বসতে জ্যাক লক্ষ্য করে কতটা রোগা লাগছে লুকাসকে। ওর সাহায্য করার জন্যে মনটা উতলা হয়ে ওঠে জ্যাকের। এখন যখন সে জানে লুকাস কিভাবে জীবনযাপন করছিল, তখন ওর দুশ্চিন্তা হচ্ছে। ছেলেটা হয়তো অপুষ্টির শিকার হয়েছে, তাকে ডাক্তার দেখাতে হবে। হয়তো সোজা ডাক্তারখানায় যাওয়াটা উচিত ছিল ওর। তবে জ্যাক চায় না এখন তাড়াহুড়ো করে ওকে হাসপাতালে নিয়ে যেতে, বিশেষ করে এখন যখন ছেলেটা সুস্থির অনুভব করছে। তবে কালকের জন্য বিষয়টা মাথায় রাখতে হবে তাকে। কিচেনে গিয়ে শেরিফকে ফোন লাগায় জ্যাক। উনি ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন। কিছুক্ষণ রিং হবার পর উনি ফোন ধরেন। কে বলছেন? বললেন উনি। ওপাশ থেকে জোরালো সাইরেনের সুর শোনা যাচ্ছে। সম্ভবত উনি ড্রাইভ করছে। আমি জ্যাক রে বলছি। আমার মতে লুকাসকে ডাক্তার দেখানো দরকার। ওইভাবে থাকার ফলে বোধহয় ওর অপুষ্টি হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি কাল সেটা দেখে নেব। সব ঠিক আছে তো? প্রশ্ন করে জ্যাক। কিছু সমস্যা হয়েছে নাকি? আমি ব্যালাট ক্রিকের দিকে যাচ্ছি, শুনলাম সেখানে কিছুজন আহত হয়েছে, খুব খারাপভাবে আহত হয়েছে। অদ্ভুত শোনায় তার কণ্ঠ। মিস্টার গ্রে, আমায় এখন যেতে হবে, তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমরা বেসমেন্টে ঢুকেছিলাম। এই বিষয়টা কাউকেই বলবেন না। সেখানে আমরা যা খুঁজে পেয়েছি তা হলো একগাদা মৃত জন্তু জানোয়ার। কি ধরনের জন্তু জানোয়ার? জ্যাক নিচু স্বরে প্রশ্ন করে। বিশেষত কুকুর আর বিড়াল। কারো কারো গলায় গলার ট্যাগ লাগানো ছিল, তাদের দেহগুলো দুমড়ে মুচড়ে ছিল,
মনে হচ্ছিল শরীরের সমস্ত হাড়গুলো ভেঙে গিয়েছে তাদের। ভেঙে গিয়েছে? ফিসফিস করেও। হ্যাঁ, যেন তাদের কেউ গামছার মতো মুড়িয়েছিল, বললেন শেরিফ। আর কয়েকটা দেহ তো বেশি দিন পুরনো ছিল না, হয়তো 1-1.5 সপ্তাহ আগের। জ্যাক আর চোখে লুকাসের দিকে তাকায়। সে এখনো সিনেমা দেখছে। জন্তুগুলোর সাইজ কেমন? ছোটখাটো। উনিও যেন জ্যাকের চিন্তার কারণটা ধরতে পারছে। মিস্টার গ্রে, আমি জানি না পশুগুলোর সাথে কি হয়েছিল, কিন্তু যদি আপনি ওই বাচ্চাটাকে আপনার বাড়িতে না রাখতে চান তাহলে আমি সেটা বুঝতে পারি। আপনি চাইলে ওকে থানায় নিয়ে আসতে পারেন। আমি আপনাকে পরে ফোন করছি, বলল জ্যাক। ফোনটা রেখে লিভিং রুমে ফিরে আসে জ্যাক। লুকাস এখন আর সিনেমা দেখছে না, সে তাকিয়ে রয়েছে তার দিকে। জ্যাকের মনে পড়ে যায় কেমনভাবে ছেলেটা সবসময় নিজেকে অন্যদের থেকে দূরে রাখত, যেন কেউ অদ্ভুত কিছু লক্ষ্য করে ফেলতে পারে তার মধ্যে। তার শরীর থেকে পশুদের গন্ধ আসে। ওর মনে পড়ে শেরিফ বলেছিলেন বেসমেন্টে পাওয়া পশুগুলোর শরীর দুমড়ানো মুচড়ানো অবস্থায় ছিল। সে লুকাসের ছোটখাটো রুগ্ন হাতগুলোর দিকে তাকায়। সে কি এমন কাজ করতে পারে? ধীর পায়ে ও এগিয়ে আসে ছেলেটার কাছে। লুকাস এখনো ওর দিকেই তাকিয়ে। ওর পাশে এসে বসে জ্যাক এবং চোখের দিকে তাকায়। লুকাস, নম্র স্বরে বলল জ্যাক, তোমার বাবা আর ভাই কতদিন আগে মারা গেছে? আমি সেই নিয়ে কথা বলতে চাই না। বিড়বিড় করে লুকাস। সেটা বললে হবে না, তোমাকে করতে হবে। তারা কিভাবে মারা যায়? আমি কথা বলতে চাই না সেই নিয়ে। তুমি কি সেটা দেখেছিলে? লুকাস জবাব দেয় না। জ্যাক শুধু ওর দিকে তাকিয়ে থাকে। ছেলেটা যেমন রুগ্ন এবং লাজুক স্বভাবের, তাতে জ্যাকের মনে প্রশ্ন জাগে, ওর মধ্যে কি আরো অন্য কিছু লুকিয়ে রয়েছে? খুব খারাপ কিছু, খুব হিংস্র কিছু। লুকাস, জ্যাকের কণ্ঠ কাঁপছে, ওরা তোমাদের বাড়ির বেসমেন্ট থেকে জন্তু জানোয়ার খুঁজে পেয়েছে। তুমি বুঝতে পারছো তো আমি কি নিয়ে বলছি? লুকাস জবাব দিল না। তুমি কি জানো পশুগুলো কিভাবে ওখানে এলো? কোনো উত্তর নেই। তুমি কি ওদের ওখানে এনেছিলে? লুকাস নিজের মাথা নাড়ে। জ্যাক ওর একটা হাত নিজের কাছে টেনে নেয়। লুকাস, যদি তুমি আমায় জবাব না দাও তাহলে আমি তোমার সাহায্য করতে পারবো না। প্লিজ সব সত্যিটা আমায় বলো। ওই পশুগুলোকে কে মেরেছে? লুকাস শুধু চেয়ে থাকে ওর দিকে। নিজের অজান্তেই লাফিয়ে উঠে জ্যাক, পিছিয়ে আসে কয়েক পা। ওর কানে আসছিল এডিসনের কুকুরটা ডাক দিচ্ছে, এবং তার খানিক পর সব চুপচাপ হয়ে যায়। ল্যাপটপে সিনেমাটা এখনো চলছে। লুকাস নিজের দৃষ্টি নিয়ে চলে যায় জানলার দিকে। বাইরে তখন অন্ধকার। জ্যাক পুনরায় শেরিফকে ফোন লাগায়। 3 বার চেষ্টা করার পর অবশেষে তাকে পাওয়া যায় ফোনে। ও স্পষ্ট শুনতে পায় কেউ একজন ওনার পিছনে চেঁচামেচি করছে। প্রচণ্ড যন্ত্রণাদায়ক এক চিৎকার। কি ব্যাপার, ওটা কি? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে জ্যাক। মিস্টার গ্রে, আমি আপনাকে পরে ফোন করছি। শেরিফকে কেমন অদ্ভুত শোনায়। ব্যালাড ক্রিকে কয়েকজনকে খুন করা হয়েছে। আমার মতে এগুলো কোনো জন্তু জানোয়ারের কাজ, তবে সেটা কোথায় গিয়েছে বলা সম্ভব নয়। শেরিফ, আমি আপনার সাথে লুকাসের বিষয়ে কিছু বলতে চাই। এখন না, আর শুধু বাড়ির দরজা জানলা বন্ধ রাখবেন। সেসব করাই আছে, কিন্তু আর কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। কিন্তু জ্যাক ফোনের দিকে তাকাতে বুঝে সেখানে কোনো সিগন্যাল নেই, ঠিক যেমনটা লুকাসের বাড়ির সামনে হয়েছিল। সেই পুরনো ভয়ের অনুভূতিটা আবার ফিরে আসছিল ওর মধ্যে, যেন কিছু একটা ঠিক নেই। শরীরটা কেঁপে ওঠেও। ও তাকায় লুকাসের দিকে। ছেলেটা এখনো জানলার দিকেই তাকিয়ে, তবে সে তার একটা হাত দিয়ে কাউচের হাতলটা চেপে রেখেছে। লুকাস, ফিসফিস করে জ্যাক, তুমি কি দেখছো? এই সময় ভয়ানক এক চিৎকার ভেসে আসে বাইরে থেকে। চিৎকারটা আসছে এডিসনের বাড়ি থেকে। চিৎকারটা এতটাই অদ্ভুত রকমের ছিল যে জ্যাক শুরুতে বুঝে উঠতেও পারেনি ওটা এডিসনের কণ্ঠ। সে বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল। লুকাস তাকে বাধা দেয়। না, বাইরে যাবেন না। জ্যাক থমকে গিয়ে ভালো কাজটাই করে, কারণ জানলার ওপাশে কারণ নড়াচড়া নজরে এসেছে তার। কিছু একটা বাগানে চলে ফিরে বেড়াচ্ছে। লুকাসের চোখেও সেটা পড়েছে, তাই সে জানলার সামনে থেকে সরে আসে। কালো কুচকুচে ছোটখাটো আকৃতির একটা মূর্তি দাঁড়িয়ে সেখানে, অদ্ভুত ঢঙে চলাফেরা করছে ঘাসের উপর। জ্যাক সাথে সাথে সেই আকৃতিটাকে চিনতে পারে।
এটাই সে সেদিন লুকাসের বাড়ির জানলায় দেখেছিল, একটা বাচ্চা ছেলে। কিন্তু এখন সে দেখতে পাচ্ছে বাচ্চাটার মাথার থেকে কিছু একটা বেরিয়ে আসছে, অনেকটা বেকাতেরা গাছের ডালের মতো কিছু, হরিণের শিঙের মতো। সেই জীবটা নিজের মুখে আঙুল গুজে রেখেছে, একটা ব্যাঙের মতো লাফাচ্ছে, সে খেলা করছে। অন্যান্য বাড়িগুলো থেকে ভেসে আসা চিৎকারের শব্দে যেন তার কোনো সমস্যাই হচ্ছে না। লুকাস, আতঙ্কিত কণ্ঠে ডাক দেয় জ্যাক। ওটা কে? ওটা টড। তোমার ভাই তো মারা গিয়েছে। আমি জানি। এডিসনের চিৎকার এখন থেমে গিয়েছে। সেটা মাত্র 15 কি 20 সেকেন্ড চলেছিল, কিন্তু মনে হচ্ছিল যেন অনন্তকাল যাবৎ সেটা চলেছে। সেই বাচ্চা আকৃতির জিনিসটা এখন লাফানো বন্ধ করেছে। বাড়ির দিকে ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। চাঁদের আলোয় তার মুখটা আবছাভাবে বুঝতে পারে জ্যাক, ফ্যাকাশে এবং গোল। মুখের তুলনায় বিরাট আকারের দুটো চোখ, মুখটা ভেজা, যেন খিদে পেয়েছে তার। তারপর আবার সেটা আধারে ঢেকে যায়। দৃশ্যটা এতটাই অবাক করার মতো ছিল যে জ্যাক চাইছিল এসব যেন দুঃস্বপ্ন হয়। এডিসনের বাড়ির আলোটা নিভে গিয়েছে। একটু আগে অবধি সেটা জ্বলছিল। বাচ্চাটা বাড়ির পিছনের দরজার সামনে দাঁড়িয়ে। একটু পর দরজাটা খুলে গেল এবং কিছু একটা বেরিয়ে আসলো সেখান দিয়ে। একই রকমের কালো আকৃতি, এটারও অনেকটা পুরুষ মানুষের মতো লাগছে। এক দেখায় জ্যাক তাকে চিনে ফেলল। প্রথমবার যখন জ্যাক জানলার ফাঁক দিয়ে লুকাসের বাড়ির ভিতর তাকায়, তখন এই মূর্তিটাকেই সে দেখেছিল। অশুভ কিছুর অনুভব হয়েছিল তখন। তারপর সেই ফিসফিসে সুর। এই মূর্তিটারও ঠিক আগেরটার মতোই মাথায় বাঁকানো শিঙের মতো কিছু গজিয়ে রয়েছে। সেটা হেঁটে যায় বাচ্চাটার দিকে, তবে তার পা দুটো মাটি স্পর্শ করছে না। সেটা নিজের একটা হাত বাড়িয়ে দেয়, হাতে কিছু একটা ধরা রয়েছে, এবং সেই জিনিসটা বাচ্চাটা গ্রহণ করলো। তারপর সেটা খেতে শুরু করলো সে। জ্যাকের আর প্রয়োজন ছিল না লুকাসকে জিজ্ঞাসা করার ওটা কে। সে যথারীতি জানে ওটা হলো ফ্র্যাঙ্ক উইভার। ফ্র্যাঙ্ক আর টড দুজনে কটেজটার দিকে ফিরে তাকায়। অন্ধকারের মধ্যেও তাদের মুখ দুটো দেখে বুক কেঁপে উঠবে। লুকাস, নিচু কণ্ঠে বলল জ্যাক, ওরা কি চায়? ছেলেটা এতটাই আস্তে উত্তর দিল, জ্যাক ঠিক করে বুঝতেও পারেনি প্রথমে। ওদের খিদে পেয়েছে, ওদের সবসময় খিদে পায়। বাইরে ওরা দুজন এক দৃষ্টে কটেজের দিকেই তাকিয়ে। জ্যাক বুঝতে পারল ওরা স্বাভাবিক মানুষের খাবার খেতে চায় না, তারা মাংস খেতেও চায় না, তারা চায় যন্ত্রণা দিতে। ওরা কি জিনিস? ওদের এরকমটা হলো কিভাবে? এটা সে করেছে, বলল লুকাস। যাতে করে যদি তারা মারা যায় তাহলে ওরা পরিণত হবে এতে। কিন্তু ও এটা জানতো না যদি ওদের দেহগুলো ভেতরে থাকে তবে ওরা বাইরে বেরোতে পারবে না। তুমি এতদিন ওদের খাবারের যোগান দিচ্ছিলে? প্রশ্ন করে জ্যাক। ওদের বাড়িতে আটকে রেখে ওদের খাওয়াচ্ছিলে তুমি? আমাকে করতেই হতো, বলল লুকাস। আর আমি ওদের বের করে আনি? লুকাস কোনো জবাব দেয় না। জ্যাক জানতে চাইছিল কেন লুকাস ওকে আগে থেকে এসব বলেনি, কেন ওকে আগে থেকে সাবধান করেনি। তবে তার উত্তর ও যথারীতি জানে। ছেলেটা কিছু বললেও সে বিশ্বাস করতো না। এখন আমরা কি করব? প্রশ্ন করে জ্যাক। বাইরে দাঁড়িয়ে থাকা মূর্তি দুটো এখন আর স্থির নেই। বাচ্চাটা কটেজের দিকে এগোতে শুরু করেছে। অদ্ভুতভাবে হেঁটে আসছে সে। তার পিছন পিছন বড় আকৃতিটা আগের মতোই ভাসছে সে। জ্যাকের মধ্যে একরাশ আতঙ্ক এসে জমা হতে শুরু করে। এটা ঠিক সেই রকম অনুভূতি যখন সে ছোট্ট ছিল এবং তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সমুদ্রের জলে। সেখানে ও শ্বাস নিতে পারছিল না, চারদিকে শুধু অন্ধকার। ওর মনে হচ্ছিল তখন সে মারা যাবে। ফ্র্যাঙ্ক আর টড ধীর পায়ে এগিয়ে আসছে কটেজের দিকে। জ্যাক জানে যখন তারা দরজার সামনে এসে পৌঁছাবে সেটাই হবে তার জীবনের শেষ মুহূর্ত। আমি ওদের সাথে চলে যাচ্ছি, বলল লুকাস। ওরা আমার জন্যই এসেছে। আমি যদি বাইরে যাই তাহলে হয়তো ওরা। চুপ করো, খেকিয়ে ওঠে জ্যাক। দ্রুত ভাবার চেষ্টা করছে সে। একটু বাদেই আলো নিভে যাবে। হাঁটু বেড়ে বসে দরজার কাছে রাখা ফ্ল্যাশ লাইটটা হাতড়াতে যায় ও। ওর মাথার মধ্যে একটা কণ্ঠ যেন চিৎকার করে বলছে ছেলেটাকে বাইরে বের করে দিতে, ওকে ওদের নিয়ে যেতে দিতে এবং তারপর পালিয়ে যেতে এখান থেকে। কিন্তু সেই চিন্তাগুলোকে উপেক্ষা করে জ্যাক ফ্ল্যাশ লাইটটা খুঁজে পায় ও।
আলো যাবার ঠিক একটু আগে সেটা জ্বালিয়ে দেয়। ঘরটা অন্ধকার হয়ে যায়, শুধু ফ্ল্যাশ লাইটের আলোতে সামনের দেওয়াল আর সিলিংটা দেখা যাচ্ছে। জানলার বাইরে ওদের মুখ দুটো চোখে পড়েও কাছে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তারা। তাদের চোখ জোড়া অদ্ভুত রকমের, অনেকটা পশুদের মতো। বাচ্চাটার ঠোঁট দুটো নড়ে ওঠে। যদি ফ্ল্যাশ লাইটটা না থাকতো তাহলে হয়তো এতক্ষণে ওরা জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়তো, কিন্তু সেটা ধরে থাকাকালীন ও দেখে আলোটা দপদপ করতে শুরু করেছে। একটা কণ্ঠ ফিসফিসিয়ে ওঠে। শরীর ঠান্ডা হয়ে যায় জ্যাকের। আর ঠিক তার পর মুহূর্তেই ওদের আর দেখা গেল না বাইরে। তারা এখন ভিতরে এসে পড়েছে। এক কোণে ফ্র্যাঙ্ক আর অন্য কোণে টড। দুজনেই এগিয়ে আসছে ওদের দিকে। আচমকা আলোটা নিভে যায় আর চিৎকার করে ওঠে লুকাস। জ্যাকের নিজেরও বুক ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছা করছিল। তার মাথায় একটাই কথা চলছে, নিয়ে যাও ওকে আর আমাকে একা ছেড়ে দাও। তারপর জানলায় আলো দেখা দেয়। বাইরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, সেই সাথে ফ্র্যাঙ্ক আর টডও উধাও। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসে ওদের, এবং একটা পদশব্দ এগিয়ে আসতে শুরু করেছে দরজার দিকে। জ্যাক চেয়েছিল ডেলিভারি বয়টাকে সাবধান করতে, কিন্তু ছেলেটা দরজার বেল বাজানোর সময়টাও পায় না। দুটো ছায়া জানলার পাশ দিয়ে দ্রুত ছুটে গেল ওর দিকে। তারপর ভেসে এলো এক মরণ চিৎকার। ক্ষণিকের জন্যে জ্যাক নিজের স্থানে জমে যায়। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। সে প্রায় লুকাসকে ওদের হাতেই তুলে দিচ্ছিল। জ্যাকের নিজেকে কাপুরুষ বলে মনে হয়। আর তারপর ওর কানে আসে শরীরের হাড় ভাঙার মতো একটা শব্দ। হঠাৎ করে তার মধ্যে সমস্ত ভয় উধাও হয়ে যায়। তাকে যা করার দ্রুত করতে হবে। সে লুকাসকে কিচেনে পাঠিয়ে দেয় এবং হাতে তুলে নেয় একটা কাঁচের পাত্র, একটা স্টিলের হাঁড়ি এবং একটা লোহার পাত্র। তিনটে জিনিস ত্রিভুজ আকারে সাজিয়ে দেয় মেঝেতে। লুকাসকে নিয়ে সে দাঁড়িয়ে পড়ে ওটার মধ্যিখানে। তারপর কিছু খবরের কাগজ ছিঁড়ে সেগুলো ফেলে দেয় পাত্রগুলোর মধ্যে। এরপর দেশলাই তুলে আগুন লাগিয়ে দেয় কাগজে। ওখানে কাগজ ফেলতে থাকো, সে বলল লুকাসকে। আগুনটা নিভে দেবে না। ওদের হাতে এখন মাত্র 3টে খবরের কাগজ রয়েছে। কতক্ষণ টিকবে সেগুলো? ডেলিভারি বয়ের চিৎকার এখন থেমে গেছে এবং আগুনটা উঁচু শিখায় জ্বলতে শুরু করেছে। জ্যাক দেখে টড এসে ঢুকেছে ঘরে। কুকুরের মতো খেলা করছে সে। কিচেনের দরজা দিয়ে ফ্র্যাঙ্ক এসে ঢুকলো। লুকাস জ্যাকের হাত চেপে ধরে। ফ্র্যাঙ্ক খানিকক্ষণ তাকিয়ে থাকে ওদের দিকে। আগুনের আলোয় তার ফোলা মুখখানা বোঝা যাচ্ছে। ফ্র্যাঙ্ক ফিসফিস করল। আজব রকমের শান্তিতে ছেয়ে যায় জ্যাকের মন। মাথাটা অনেক হালকা লাগছে তার। সে জানে এখন তাকে বাস্তবটাকে বুঝতে হবে। ওরা যথারীতি এডিসন, ডেলিভারি বয় এবং বেলার ট্রিকের অন্যদের খেয়ে ফেলেছে। তাদের খিদে মিটেছে। এখন যদি সে ওদের লুকাসকে দিয়ে দেয়, হয়তো তারা ওকে ছেড়ে দিতে পারে। তারপর জ্যাক এই শিক্ষকতার কাজ ছেড়ে দেবে এবং নতুন করে জীবন শুরু করবে। তাই যে করেই হোক এই রাতটা জীবিত অবস্থায় কাটাতে হবে তাকে। অর্থাৎ ছেলেটাকে দিয়ে দিতে হবে ওদেরকে। জ্যাক নড়ল না, তবে ও তাকালো লুকাসের দিকে। তাকে ঠেলে দেওয়াটা খুব একটা কঠিন হবে না। আর তারপর ওরা চলে যাবে। ফ্র্যাঙ্কের মুখটা বেঁকে যায়। জ্যাক লুকাসের কাঁধে একটা হাত রাখে। ছেলেটার শরীর যে কতটা রুগ্ন সেটা বুঝতে পারে স্পর্শে। লুকাস তাকায় ওর দিকে, অপেক্ষা করছে কখন জ্যাক তাকে ধাক্কা দেবে। জ্যাক ফিরে তাকায় ফ্র্যাঙ্কের দিকে। সে নিজের আঙুল দিয়ে চেপে ধরে লুকাসের কাঁধ, আর তারপর দুদিকে সে মাথা নাড়ে। পরের দিন জ্যাক যে স্কুলে আসেনি, শুরুতে কেউ বিষয়টা লক্ষ্য করেনি। গত রাতের ভয়াবহ কাণ্ডে রেক্সফোর্ডে সকলে ঘাবড়ে গিয়েছিল। 6 জন মানুষ মারা গিয়েছে। তবে যথারীতি ব্রেড গাউচার, যে জ্যাকের স্কুলেই টিচারের কাজ করে, সে জ্যাকের খবর নিতে ওর কটেজে যায়। তবে সে আর ভিতরে প্রবেশ করতে পারেনি। ডেলিভারি বয়ের দেহটা পড়েছিল দরজার সামনে। মিস্টার গাউচার দ্রুত নিজের গাড়িতে উঠে পালিয়ে যায়।
জ্যাককে যে খুঁজে পায় সেটা ছিল শেরিফ ইস্টার। জ্যাকের দেহটা ঘরের চারদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় এদিক ওদিক ছড়িয়েছিল। সেখানে আর কেউ ছিল না। শুনছিলেন দ্য কোয়াইট বয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্টে। শীঘ্রই ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।